এর ভিতরে বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু স্বপ্নাস ব্লগ। আমার একটা আরও নতুন ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আগের দিন তোমাদেরকে বনবিতির হেসেলঘরের ভিডিওটা দিয়েছিলাম, তারপর এখান থেকে আমরা গিয়েছিলাম খোয়াইয়ের হাট। সেইটা তো তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি। তো দেখো আমরা এখন খাওয়া দাওয়া করে তখন 2টো বাজে বেরিয়ে গেছি। টোটো নিয়ে নিয়েছিলাম, টোটোতে করে আমরা আমার কুটির পার করে যাচ্ছি এখন খোয়াইয়ের হাটের দিকে। আর এত রোদ ছিল যে বলার কথা না, বৈশাখ মাস বুঝতেই পারছো। আর এটা হলো রাঙামাটির জায়গা, বীরভূম। তো এখানে তো গরমটা কলকাতার তুলনায় অনেকটাই বেশি, প্রায় এখন 42-43 ডিগ্রি সেলসিয়াস। আর দুপুরবেলায় তো রোদটা দেখে বুঝতে পারছো। তো আমরা এখন দেখো কথা বলতে বলতে চলে এসেছি খোয়াইয়ের হাটে। আর এখানে প্রথমে খোয়াইয়ের হাটে ঢুকেই অনেক মেয়েদেরই হয়তো ভালোবাসা এই গলার মালা, কানের দুল, আর আমার এইসব হ্যান্ডমেড ইয়াররিংগুলো না খুব ভালো লাগে। তো এখান থেকে আমি 2-3টে ইয়াররিং নিয়েছি, একটা খোঁপার কাটা নিয়েছি। তারপরে এখানে এসে একটু ওই কুর্তা টাইপ দেখছিলাম, মানে হাফ হাতা কুর্তা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার বাবার জন্যও দেখছিলাম। তো কুর্তা নিয়ে নিয়েছি ওখান থেকে একটা তোমার দাদা ভাইয়ের জন্য। আর হাফ হাতা কুর্তা পছন্দ হলো না। আরও অনেক দোকানপাট ছিল, মানে অনেক ব্যাগ, শাড়ি, কুর্তা, কুর্তি মেয়েদের, অনেক রকম ব্যাগ, লেডিস ব্যাগ, হ্যান্ডব্যাগ, তারপর মানে হ্যান্ডমেড জুয়েলারি, এইসবের অনেক দোকানপাট ছিল। আর ভিতরটা অনেক বড় এরিয়া জুড়ে এখানে আর কি, মানে এইখানে এখন মার্কেটটা প্রত্যেক দিনই বসছে শুনলাম, মানে এতটাই বিখ্যাত হয়ে গেছে এই খোয়াইয়ের হাট। আর এখানে দেখো অনেক ফটো ফ্রেম বিক্রি হচ্ছিল, তারপর ঘরে সাজিয়ে রাখার জিনিস। আর এরা নাচ করছিল গরমে। নাচ করতে করতে আমি যখন ভিডিওটা করছিলাম ওরা হাঁপিয়ে জল খাচ্ছিল একটু, মানে তখন স্টপ হয়ে গেছে, যেটা হয় আর কি খোয়াইয়ের হাটে। এই নাচটার জন্য অনেকে নাচ করতেও আসে এখানে। আর আমরা তো আর রোদের মধ্যে আর যাইনি, ওদের সঙ্গে নাচ করতেও যাইনি, ওইদিকে যাইনি, মানে এতটা রোদ ছিল। এমনিতেই কয়েকটা দোকান ঘুরে ঘুরে জিনিসপত্র কিনেছি। আর তোমাদের দাদাভাই বলছিল আমার খুব কষ্ট হচ্ছে, ও তো সবসময় এসিতে থাকে, অফিসে আবার বাড়িতে এসিতে থাকে, ওর মানে রোদটা সহ্যই করতে পারছিল না। আর আমার মেয়েও বলছে আর পারছি না। আসলে খাওয়া দাওয়া করার পরে যেহেতু এসেছি, তো আমরা ঠিক করলাম থাক এখন বাড়ি চলে যাই। বাড়ি না, মানে এখান থেকে আরও এক জায়গায় গিয়েছিলাম, তো পরে আবার আসবো। খুব একটা বেশিক্ষণ এখানে সময় কাটাতে পারিনি, কারণ আমাদের খুব কষ্ট হচ্ছিল রোদে। যেহেতু আমরা খাওয়া দাওয়া করার পরে এসেছি, দুপুরে খাওয়া দাওয়া করলে দেখবে মনে হয় একটু, মানে তখন একটু শরীরটা শুতে চায়, মানে আর তখন আর ঘুরতে ইচ্ছা করে না রোদে। তাও আমি ঘুরে ঘুরে অনেকটাই ব্যাগ ট্যাগ কিনেছি। আর দেখো এইখানে অনেক রকম শাড়ি বিক্রি হচ্ছিল, শাড়িগুলো একটু দেখলাম, খুব সুন্দর সুন্দর শাড়ি ছিল। কিন্তু তোমরা বোলপুরে এলে অবশ্যই খোয়াইয়ের হাটে আসবে আর এখান থেকে কেনাকাটিও করতে পারো। এখানে গ্রামের মানুষেরা অনেক কষ্ট করে এরা হাতে জিনিস বানিয়ে এখানে বিক্রি করতে আসে, মানে এখান থেকেই ওদের রুজি রোজগার। তো পারলে তোমরা এখানে এসো। বিছানা চাদরও ছিল, তারপর শাড়ি ছিল। এখানে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর, হ্যান্ডমেড যে শাড়িগুলো, কাপড় কেটে কেটে বসানো হয়, শাড়িগুলো কিন্তু দারুণ। আর এখানে রোদ যা ছিল, বাপরে বাপ বলার কথা নয়, রোদে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তো আমাদের টোটো তো দাঁড়িয়েছিল, আমরা আবার টোটোতে করে যাব। তো দেখো তোমাদেরকে মার্কেটটা, মানে খোয়াইয়ের হাটটা ভালো করে ঘুরিয়ে দেখালাম। তো এবার আমরা যাব এখান থেকে হচ্ছে সুডুল রাজবাড়ি। তো দেখতে থাকছি। এদিকে দেখা, এদিকে দেখা, শোনা কি কিনেছো, দেখিয়ে দাও কি কিনেছো। পাখাটা দেখিয়ে দাও, পাখাটা কি করে হাওয়া খাবে, একটু দেখিয়ে দাও, হাওয়াটা দেখিয়ে দাও। ও বাবা, খোয়াইয়ের হাত থেকে একটা পাখা কিনেছে গো, এতক্ষণ কিনতে পারিনি পাখাটা, যখন গরম লাগছিল। আর ওইটা কি, ওটা কি, ওটা কি, ওটা বলো। তোমরা তো নিশ্চয়ই সবাই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানেই বেশিরভাগ সময় কাটিয়েছেন তার জীবনের। তার বাড়ি কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি হলেও উনি কিন্তু এইখানেই বোলপুর শান্তিনিকেতনে বেশিরভাগ সময় কাটিয়েছেন। উনি এখানে একটি গাছের তলায় বসে কবিতা লিখতেন। এই জায়গাগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তো আমি এখানে অনেকবার এসেছি এর আগে, কিন্তু এই জায়গাটায় খুব একটা ভালো করে ঘোরা হয়নি। তো আজকে টোটোতে বসে বসেই দেখছিলাম আর কি, যেহেতু আজকে রবিবার, ক্যাম্পাস সবটা পুরোটাই বন্ধ। এটা পুরো বিশ্বভারতীর ক্যাম্পাসের ভিতর দিয়ে আমরা আর কি, এখানে রাস্তার ক্যাম্পাসটা আর কি রাস্তার মধ্যে দিয়েই পড়ে। কলা ভবন, বিজ্ঞান ভবন, আরও অনেক রকম আছে, বিশাল এরিয়া জুড়ে বিশ্বভারতী ক্যাম্পাস। সবাই শুনে থাকবে, এখন তো মানে একদম ইন্টারন্যাশনাল অনেক কিছু স্বীকৃতি পেয়েছে এখান থেকে। তো এখানের ছাত্রছাত্রীরা অনেক দূর দূরান্ত থেকে মানে আর কি এসে এখানেও পড়াশোনা করে, যারা বাইরে থাকে। আর অনেক
মানে ট্যুরিস্টরা আসে বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে কিন্তু। তো আমরা এখন তো এইটা টোটো থেকেই দেখে নিলাম, অনেক ক্যাম্পাস এগুলো সব পেরিয়ে পেরিয়ে যাচ্ছিলাম। এত গরমের মধ্যে যেতে আর ইচ্ছা করছিল না, কিন্তু যেহেতু এসেছি এখানে তো ভাবলাম যে ঘুরেই যাই, আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই, তাই না? আর এই জায়গায় যে আমি বাস করি বা এখানে থাকি এত কাছে, আর এখানের বাড়িগুলোর প্যাটার্নগুলো কত সুন্দর দেখো। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই জায়গায় বাস করি, এখানে থাকি আর এই মানে গ্রাম্য পরিবেশের মধ্যে। আর এটা ছিল একটা মার্কেট, এখানে সমস্ত হ্যান্ডিক্রাফটের জিনিস পাওয়া যায়, একটা হাটের মতোই বলতে পারো। এই রাস্তার উপর দিয়ে যাচ্ছিলাম সুরুল রাজবাড়ি, একটা গলির মধ্যে দিয়েই বলতে গেলে যাওয়া হচ্ছিল। আর সব বাড়িতে এত সুন্দর সুন্দর ওই কাগজ ফুলের গাছ ছিল, কি বলবো। আর দেখো, কথা বলতে বলতে চলে এসেছি সুরুল রাজবাড়ি। তো এখানে আমরা এখন এই সুরুল রাজবাড়ির ভিতরে ঢুকবো। তো এই সুরুল রাজবাড়ি মানে বোলপুর শান্তিনিকেতনের মধ্যে খুবই বিখ্যাত। বোলপুর শান্তিনিকেতন যে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য বা খোয়াই হাটের জন্য বা বসন্ত উৎসবের জন্য বিখ্যাত তা শুধু নয়, কিন্তু এই সুরুল রাজবাড়িরও এখানে অনেক অবদান রয়েছে। প্রত্যেকটা রাজবাড়ির কোনো না কোনো গল্প থাকে, সেরকম এই সুরুল রাজবাড়িরও কিন্তু অনেকটা মানে একটা ইতিহাস আছে। তো আমি যতদূর সম্ভব জানি, তো তোমাদেরকে সেই গল্পটাই আজকে বলবো, আর দেখতে থাকো তোমরা। তার সঙ্গে তোমাদেরকে এই রাজবাড়ির গল্পটাও কিছুটা শেয়ার করি। দেখো, এই সুরুল রাজবাড়ি প্রায় 300 বছরের পুরনো সুরুল সরকার বাড়ি, যেটাকে সুরুল রাজবাড়ি বলা হচ্ছে। অনুমান করা হয় যে কি অষ্টাদশ শতাব্দীতে বর্ধমানের বাঁকা নদীর ধারে নীলপুর গ্রামে ভরতচন্দ্র ঘোষ সরকার নামে এক অভিজাত ধার্মিক ব্যক্তি বাস করত। ভরতচন্দ্র এবং তার স্ত্রী বহু প্রচেষ্টা করেছিল, কিন্তু তাদের কোনো সন্তান হয়নি। তাই তারা বারাণসীতে তীর্থযাত্রা করবেন বলে মনস্থির করেন। তারপর যাবেন বলে মনস্থির করেন, কিন্তু বারাণসী যাওয়ার পথে একটু যাত্রাভঙ্গ করার জন্য তারা এসে পৌঁছয় এই বীরভূমের এই সুরুলে। তারা সেখানে এসে তাদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে থাকতে শুরু করে। এই বাড়িতে শ্যামসুন্দর নিত্য পূজিত হতেন। তাই দেখে ভরতচন্দ্র সরকার এবং তার স্ত্রী শ্যামসুন্দরের পুজো করতে শুরু করেন এবং তারা একটি পুত্র সন্তান লাভ করেন, যার নাম রাখেন হচ্ছে কৃষ্ণহরি। শোনা যায় এই পরিবারের আসল পদবি কিন্তু সরকার নয়, ইংরেজদের কাছ থেকে তারা এই পদবি পেয়েছিলেন। কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস ইংরেজদের সঙ্গে ব্যবসা করে বিশাল প্রতিপত্তি লাভ করেছিল। এদের মূলত নীল চাষ এবং জাহাজের পাল তৈরির ব্যবসা ছিল। আর এই সুরুল রাজবাড়ির যে পুজো, সেটাও কিন্তু ভরতচন্দ্র সরকারের আমল থেকেই শুরু হয় এই রাজবাড়ির পুজো। তো এই পুজোটার বয়স হচ্ছে প্রায় 286 বছর। আর এই রাজবাড়ির মধ্যে একটা নাট মন্দিরও গড়ে উঠেছিল, যেটি সুরুল রাজবাড়ির পুজো কিন্তু কলকাতার বেশ কিছু বনেদি পরিবারের পুজোর সমান সমান, যেমন কলকাতায় হয়। তবে এই রাজবাড়ির যে পুজোটা হয় সেটাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়, বড় তরফ এবং ছোট তরফ। তবে এই তরফের পুজোয় কিন্তু এখনও সাবেকিয়ানাটা রয়েছে, আলাদা একটা ট্রাস্ট রয়েছে। ছোট তরফের বাড়িতে গেলে এখনও সেই পুরনো প্রাচীন টেরাকোটা মন্দির দেখতে পাওয়া যায়, যেগুলো এই রাজবাড়ির পূর্বপুরুষদের সময় চিহ্নিত করে। এই মন্দিরের কাজ দেখার জন্য বহু দূর থেকে মানুষজন এখানে ঘুরতে আসেন। কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস 5 খিলান বিশিষ্ট ঠাকুরদালান মন্দিরটি তৈরি করেছিলেন মাত্র 18,000 টাকায়। রথের দিন এখানে কাঠামো পুজো হয়, তারপর শুরু হয় প্রতিমা নির্মাণ। একচালার প্রতিমার অঙ্গে থাকে ডাকের সাজ। 5 প্রজন্ম ধরে মৃৎশিল্পীরা এই বাড়ির প্রতিমা নির্মাণ করে আসছেন। সুরুল রাজবাড়ি দুর্গা প্রতিমাকে সাজানো হয় 300 বছরের পুরনো অস্ত্রশস্ত্র এবং এই বাড়ির পারিবারিক অলংকার সামগ্রী দিয়ে। পুজোর নিয়মনীতির মধ্যে অন্যতম হলো মা এখানে পূজিত হন বৈষ্ণব মতে, তাই অন্নভোগের পরিবর্তে চিড়ে, নাড়ু, ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয়। আর পুজোর কটা দিন এই রাজবাড়ি সেজে ওঠে বৈদ্যুতিক আলোতে নয়, রেডির তেলের প্রদীপে। ঠাকুরের নাট মন্দিরকে সাজানো হয় বেলজিয়াম থেকে নিয়ে আসা লণ্ঠনের ঝাড়বাতিতে। রাজবাড়িতে পুজোর 3 দিন বলি দেওয়ারও প্রচলন রয়েছে। সপ্তমীর দিন চাল কুমড়ো, অষ্টমীতে পাঁঠা এবং নবমীতে চাল কুমড়ো এবং আখ বলি দেওয়া হয়। রাজবাড়িতে নারায়ণ অধিষ্ঠিত, এই নারায়ণের সামনে বলি দেওয়া নিষিদ্ধ, সেই জন্য বলির সময়টুকু নারায়ণকে নিয়ে যাওয়া হয় অন্য মন্দিরে। বলি হয়ে যাওয়ার পরে পুনরায় তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। পূর্বে রাজবাড়ির পুজোয় বসত যাত্রাপালা এবং তা দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসতো। সময় বদলায়, তাই এখন অতটা লোকের সমাগম হয় না এই রাজবাড়িতে। তবে এই রাজবাড়ির প্রতিটি সদস্য দেশে বিদেশে যেই প্রান্তেই থাকুক না কেন, পুজোর সময় তারা প্রত্যেকেই ফিরে আসে নিজের বাড়িতে। সরকার রাজবাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গেলে রয়েছে টেরাকোটার তৈরি একটি পুরনো শিব মন্দির। তো এই ছিল সুরুল রাজবাড়ির একটা ছোট্ট ট্যুর। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
তো দেখো শুরুর রাজবাড়ি ঘুরার পরে আমরা সোজা ওখান থেকে চলে এসেছি জামবনি বাস স্ট্যান্ডে। ওখান থেকে আমরা সিউড়ির বাস ধরেছি। তো এখন বাসে উঠে বসে পড়েছি, বাসটা এখনও ছাড়েনি। আর আমি আর মা একটা জায়গায় বসেছি, আর আমার মেয়ে আর আমার তোমাদের দাদাভাই অন্য একটা জায়গায় বসেছে, সেটাই দেখছিলাম। ওদেরকে দেখতে পাচ্ছিলাম না কোথায় বসেছিল। আর তোমাদের দাদাভাই বাসে ওঠার সঙ্গে সঙ্গে আমাকে আর মাকে একটা আইসক্রিম কিনে দিয়েছে, আর বাবুকে। ও নিজে খায়নি, ও বললো আমি খাবো না। আর এখন প্রায় ওই 4টে 4:30 বাজে, আর আমরা আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো ওই সবুজ প্রকৃতি দেখতে দেখতে দেখো বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি গিয়ে আবার রেডি সেডি হয়ে বেরোতে হবে, কারণ সন্ধ্যাবেলায় তো হালখাতা করতে যেতে হবে। দুটো দোকানে আমাদের, দুটো না 3টে দোকানে আমাদের ইনভাইটেশন আছে পয়লা বৈশাখে যেটা হয়। তো এখন আমার বাড়ি গিয়ে রেস্ট নেওয়াও হবে না একটু। আর আমার একটা পার্সেল আসারও কথা আছে, তো দেখি পার্সেলটা বাড়িতে গিয়ে পার্সেলটা এলো কি না। কালকে আসার কথা আছে, এবার আজকেও চলে আসতে পারে, কোনো ঠিক নেই। তো চলো বাড়ি যাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। না না, আস্তে করে রেখেছে। বাড়ি এসেছি তখন এই 1/2 ঘন্টা মতো হবে। আর তোমাদের দাদাভাই আমাকে বাসে বললো যে একটা পার্সেল আসবে। আমি তো জানতাম না যে কী পার্সেল আছে, সেটাও জিজ্ঞেস করলাম, তখন বললো না, বললো যখন আসবে তখন দেখতে পাবে, এটাই বললো। আর ও না সব কিছু আমাকে এরকম হুট করেই কিনে দেয়, মানে আমাকে জানায়ও না পর্যন্ত। আমি ওকে কিছুদিন আগে বলেছিলাম যে আমাকে একটা রিং লাইট দরকার, কিনতে হবে, এরকম বলেছিলাম। বলিনি যে এক্ষুনি কিনবো, কিন্তু বলেছিলাম কিনলে আমি ভালোই কিনবো, যেটা মানে একটু দাম বেশি দিয়ে ভালো জিনিসটাই কিনবো। আমার এটাই মানে মতামত, বারবার কেনার থেকে একবার ভালো জিনিসটা কেনাই ভালো। তো ও আমাকে মানে না জানিয়েই অর্ডার করে ফেলেছে। আর দেখো আজকে পয়লা বৈশাখের দিন, বছরের প্রথম দিনে চলে এসছে, এর থেকে ভালো আর কি হতে পারে। আমার বাড়ির লোক আমার প্রত্যেকটা কাজে আমাকে এতটা সাপোর্ট করে, বিশেষ করে তোমাদের দাদা ভাই আমাকে এতটা সাপোর্ট করে। আমি এখন ভয়েস রেকর্ড দিচ্ছি, আমার অসুস্থ হওয়ার পর থেকে 2020-তে আমার এতটা অসুস্থতা হয়, সেই থেকে আমাকে আজ পর্যন্ত আমাকে নিজের পায়ে দাঁড়ানো থেকে মানে একরকমভাবে সাপোর্ট করে আসছে। আর এই মানুষটা সত্যিই যে মানে কি আর বলবো, প্রশংসা করতে নেই। কিন্তু মানে ও আমার চোখে ভগবান। ভগবানকে তো চোখে দেখা যায় না, কিন্তু ও আমার বাবা মার পরে ও হচ্ছে সেই ভগবানের জায়গায়। বাবা মা তো অবশ্যই আছে, কিন্তু আমার প্রত্যেকটা স্বপ্ন, প্রত্যেকটা ইচ্ছেকে যেভাবে ও গুরুত্ব দেয় বা যেভাবে কেয়ার করে আমার, মানে এর জন্য আমি ভগবানের কাছে মানে অনেক 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 কৃতজ্ঞ। যাই হোক, তো এই ব্লগটা তোমাদেরকে পরের দিন দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই ব্লগটা ডিটেলসে দেবো। আর খোয়াইয়ের হাট থেকে কী কী কিনে আনলাম এটা আমি পরের ব্লগে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।